গ্রামে এসে শহরের আসল রূপটা এতদিন যেন শঙ্করের চোখে ধরা পড়ল। শহর একটা বিরাট আশ্রম, তাপসদের আড্ডাখানা। ধ্বংসের তপস্যা করতে মানুষ শহরে যায়। ছোট বড় অপমৃত্যুর লোভে মানুষ শহরে বাস করতে ভালোবাসে। জীবন বিস্বাদ হলে মানুষের আসে বৈরাগ্য, জীবন বিষাক্ত হলে মানুষের আসে শহুরে জীবনের লোভ। শহরে যারা যেতে পারে না, গ্রামে যাদের বঞ্চিত বন্দি জীবনযাপন করতে হয়, নিজেদের অদৃষ্টকে ধিক্কার দিয়ে তারা গ্রাম্য জীবনেও আনবার চেষ্টা করে যতখানি পারে শহুরে ভাব। শহরবাসী সকলের মতো গ্রামবাসীরা সকলে জেনে শুনে এটা করে না। মানুষের অত বিবেচনা শক্তি নেই, না শহুরে মানুষ না গ্রামের। না জেনে বুঝে মূর্খের মতো নিজেকে, নিজের ভবিষ্যৎ বংশধরকে তিল তিল করে বিনাশ করে ভাবে জীবনযাপন করছে। যথা নিয়মে যুগ ধর্ম অনুসারে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক বিধানের জোড়াতালি দেওয়া ফাঁদে পড়ে থাকার প্রয়োজন মিটানোর গভীর নিরানন্দে। গ্রামের মানুষ দেখে, মাটি দেখে, গাছপালা দেখে, মাঠের ফসল দেখে, গরু ছাগল কুকুর বিড়াল দেখে কেবল মানুষের জন্য শঙ্করের মনটা খারাপ হয়ে যায়। একটা অদ্ভুত যন্ত্রণাবোধের সঙ্গে তার মনে হয় বাঁচবার জন্য মানুষ পৃথিবীতে এসেছে, অথচ মানুষ যেন বাঁচতে চায় না। শহর ও গ্রাম কোথাও মানুষের জীবনযুদ্ধের নিয়ম, সংকেত ও কৌশলগুলি জানবার বা শিখবার ইচ্ছে নেই। জীবনের আসল উদ্দেশ্যের কথা ভুলে গিয়ে সকলে নেহাত অনিচ্ছার সঙ্গে একটা উদ্ভট খাপছাড়া অভিনয় করে চলেছে। বাঁচবার উপায় ও পথ থাকতে তা গ্রহণ না করার আর কি মানে হয়? কিসে উপায় ও পথ? সে নিজেও তো তার সন্ধান জানে না। নিজের চিন্তার এইখানে যেন একটা ফাঁদ পাতা আছে। বড় কবির জীবন দেবতার মতো কৌশলী মন ধরা জীবন ব্যাধের আশ্চর্য ফাঁদ। নিজের মনটাকে শঙ্কর কত বড় মনে করে, কিন্তু চিন্তার এই ফাঁদে পড়ে মনটা তার করতে থাকে চড়ুই পাখির মতো কিচির মিচির। বীরেশ্বর গম্ভীর মুখে পরিহাসের সুরে ডাকেন, শঙ্কর বাবু। আগে বলুন। আগে বলুন? জীবনে তো তোমার মুখে কখনো বলুন শুনিনি দাদু। শঙ্কর একটু হাসবার চেষ্টা করে বলে, গায়ে এসে শিখেছি। আর কি শিখেছিস গায়ে এসে? শিখেছি যে বেঁচে থাকতে হলে আট পেটা খেতে হয়, ঝগড়া মারামারি করতে হয়, খাবার পয়সা দিয়ে বিলাসিতা, নেশা আর পাপ করতে হয়। বীরেশ্বর মৃদু হেসে বললেন, থাম শালা থাম, তাই তো বলি তোকে স্বদেশী রোগে ধরেছে। তুই দেশের লোকের ভাবনা ভাবছিস, আমি এদিকে ভাবছিলাম যার জন্য ভেবে ভেবে কাহিল হচ্ছিস সে ছুরিটা কে। দেশশুদ্ধ লোকের জন্য দরদ দিয়ে তুই যে বুকটা ফাটিয়ে ফেলছিস তা কি জানতাম। এই জন্য তুই লীলাময়ের সঙ্গে মেলামেশা আরম্ভ করেছিস। দেশের কথাটা ভাবাটা অন্যায় নাকি? তোর পক্ষে অন্যায়। কেন? দেশের কথা ভাববার অধিকার আমার নেই? বীরেশ্বর তৎক্ষণাৎ বললেন, না। শঙ্কর তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, কেন? তোরা যত দেশের কথা ভাববি তত দেশের সর্বনাশ হবে বলে। বিনা চিকিৎসায় যত রোগী মরে, হাতুড়ে চিকিৎসায় তার চেয়ে ঢের বেশি মরে বলে। ভাবতে জানিস তুই? ভাবতে শিখেছিস? মন তোর সুস্থ, স্বাভাবিক? আজ পর্যন্ত এমন একটা কাজ তুই করেছিস যাতে প্রমাণ হতে পারে একটা দিনের জন্য তোর পক্ষে অতি সাধারণ?
কিন্তু খাঁটি মানুষের বাচ্চা হয়ে থাকা সম্ভব। কবিতা লিখতে চাস লেখ, প্রেম করতে চাস আর বিদ্বান হতে চাস হ, দেশের জন্য কেঁদে কেঁদে আর খ্যাপার মতো আবল তাবল কাজ করতে চাস কর, কিন্তু খবরদার দেশের কথা ভাবিস না। তোদের মন হলো জল আর দেশের ভাবনা হলো তেল। তোদের মনে ও ভাবনা মিশ খাবে না। আজ হোক কাল হোক তোরা চুলোয় যাবি। দেশের ভাবনা যারা ভাবতে পারবে তারা একদিন উদয় হবেই। হয়তো দুই একজন এরই মধ্যেই হয়েছে। দেশের ভাবনাটা ভাববার বরাত তাদের হাতেই ছেড়ে দে। দেশের গায়ে বিষ ফোঁড়ার মতো উঠছিস, স্বদেশিয়ানা মলম দিয়ে নিজেকে দাবিয়ে রাখার চেষ্টা করিস না। দোহাই তোর, পেকে উঠে ফেটে যা। দেশের একটু খারাপ পুঁজ রক্ত বেরিয়ে যাক। ধরতে গেলে বীরেশ্বরের একটা বক্তৃতা বই কি, কথাগুলোতে জ্বালা আছে, উত্তেজনা আছে, তবু সুরটা যেন তামাশার। মুখখানা বীরেশ্বরের শান্ত অথচ গম্ভীর। জীবনে শঙ্কর তাকে কোনোদিন এভাবে এই ধরনের কথা বলতে শোনেনি। খানিকক্ষণ অভিভূতের মতো সে বীরেশ্বরের মুখের দিকে চেয়ে রইল। নিজেকে কেমন মনে হতে লাগলো ছেলে মানুষ, অনভিজ্ঞ, অপবিত্র। আমি একা তো বিস্ফোরা নই। বীরেশ্বর যেন সান্ত্বনা দিয়ে বললেন, তাহলে আর দেশের ভাবনা কি ছিল ভাই? দুটো একটা বিস্ফোরায় দেশের কি আসে যায়? শঙ্কর চুপচাপ খানিকক্ষণ ভেবে বলল, বিস্ফোরার তো চিকিৎসা দরকার, উচিত তো চিকিৎসা করা। ফোঁড়াটা যাতে শরীরে বসে যায় সেই চিকিৎসা? তার চেয়ে চিকিৎসা না হয় ভালো। জানিস শঙ্কর, পাপীকে দিয়ে পুণ্য কাজ করাতে নেই, তাতে পাপটাও জমে থাকে, পুণ্য কাজটাও নষ্ট হয়। কিন্তু সবাই যদি পাপী হয় আর পাপীকে যদি পাপ ছাড়া আর কিছু করতে দেওয়া না হয়, তাহলে তো মানুষের ভবিষ্যৎ অন্ধকার। পাপীকে যদি পাপ ছাড়া আর কিছু করতে দেওয়া না হতো মানুষের ভবিষ্যতে, তাহলে ডে লাইট জ্বলে উঠত। বীরেশ্বর হঠাৎ একটু হাসলেন, মৃদু ক্ষোভের হাসি। কথার মারপ্যাচের মজাটা তিনি জানেন। বাঁদরের মতো মানুষকে নাচানোর এমন কৌশল আর নেই, মানুষকে বাঁচানোর এমন উপায়ও আর নেই। কিন্তু কেবল কথার মারপ্যাচে নয়, জোর করে কেউ কিছু বললেই এই তেজস্বী নাতিটি তার বিচলিত হয়ে দ্বিধা সন্দেহে দোল খেতে আরম্ভ করে। এমনই সে মহাপুরুষ, অথচ নিজের সম্বন্ধে কত বড় ধারণাই সে আত্মপ্রতারণার রসে দিনের পর দিন বাড়িয়ে আসছে। আমিত্ববোধের বন্যায় কোথায় যে ভেসে গিয়েছে তার আমিত্ব। দোতলার বারান্দায় বসে বীরেশ্বর শঙ্করের সঙ্গে কথা বলছেন। নিচের তলায় যে ঘরে শঙ্কর জন্মগ্রহণ করেছিল সেই ঘরের অঙ্গনে একটা খেকি কুকুর তাড়াতাড়ি কি যেন একটা অখাদ্য বস্তু গলাধঃকরণ করছিল। কুকুরটার খাওয়া দেখতে দেখতে বীরেশ্বরের হাসির ক্ষোভটুকু মিলিয়ে গেল। শঙ্কর মুখ খুলবার উপক্রম করছিল, তাকে সে সুযোগ না দিয়ে তিনি আবার বললেন, পাপের ক্ষয় হয় প্রায়শ্চিত্তে। পাপের প্রায়শ্চিত্ত কি জানিস শঙ্কর? পাপ। পাপ করার চেয়ে বড় শাস্তি পাপীর আর কিছু আছে? এ যুগে হোক 100 যুগে হোক, পাপ করে করে পাপীর পাপ ক্ষয় হয়ে যায়। বিস্ফোরা উঠে উঠে দেশের বিষও একদিন ক্ষয় হয়ে যায়। শঙ্কর হঠাৎ হেসে ফেলল। আপনি মহাপাপী দাদু। কিসে জানলি? দেশের কথা নিয়ে কবিত্ব আর তামাশা করছেন।
সীতা পিসিমা বললেন, তুই যেন কিরকম হয়ে যাচ্ছিস শঙ্কর। নিজের কথাটাই আরো স্পষ্ট করবার জন্য আবার বলেন, মুখখানা কিরকম শুকনো দেখাচ্ছে তোর। একটা ঢোক গিলেই চোখ নামিয়ে লজ্জার সঙ্গে বলেন, তোর সঙ্গে এসব কথা বলা অবশ্য আমার উচিত নয়, তবু না বলেই বা কি করি বল। তরঙ্গের জন্য মন খারাপ করিস না শঙ্কর। যে কীর্তি করেছিল মেয়েটা, ও যে গেছে ভালোই হয়েছে। আমি জানি, আমার কথা শোন, তরঙ্গের জন্য মন খারাপ করিস না। শঙ্কর একটু কড়া সুরে জিজ্ঞাসা করল, আচ্ছা মন খারাপ করব না, কিন্তু তরঙ্গ কি কীর্তি করেছিল শুনি? আমি তা বলতে পারবো না বাপু। সীতা পিসিমার ভারী একটা মজার খেলা জুটেছে। নানা ছলে একে একে সকলকেই তিনি জানিয়ে দিতে আরম্ভ করেছেন যে তরঙ্গের সম্বন্ধে তিনি একটা ভয়ঙ্কর কথা জানেন, কিন্তু কথাটা যে কি তা তিনি বলতে পারবেন না বাপু। তরঙ্গের কথা ভেবে মনটা হয়তো সীতা পিসিমা সত্যি খারাপ হয়ে যায়, চোখে জলও দেখা যায় মাঝে মাঝে, কিন্তু কি করবেন, এত বড় একটা নাটকীয় ব্যাপারকে ঠিকমতো কাজে লাগাতে না পারলেই বা তার চলবে কেন? এ কি অভাবনীয় সৌভাগ্য তার যে তরঙ্গের একটা গভীর রহস্যময় গোপন কথা এ জগতে কেবল তিনিই জানেন, আর কেউ জানে না। ভাবলেও সীতা পিসিমা সর্বাঙ্গ শিউরে ওঠে। তরঙ্গকে কড়িকাঠে বাঁধা দড়িতে ঝুলতে দেখেও তার সেরকম শিহরণ জাগেনি। শঙ্করের সঙ্গে নানা ছুতোয় তরঙ্গের কথা আলোচনা করবার জন্য সীতা পিসিমার বিশেষ আগ্রহ দেখা যায়। শঙ্করের সঙ্গে তার সম্পর্কের কথাটাও যেন তার স্মরণ থাকে না। মোরে তরঙ্গ বেঁচেছে শঙ্কর, ছুরি যদি বেঁচে থাকতো। এই ধরনের আলাপ আরম্ভ করে শঙ্করের মুখে বেদনার ছায়াপাত হতে দেখলে সীতা পিসিমার মন গভীর তৃপ্তিতে ভরে যায়। শঙ্করের জন্য অকস্মাৎ তার হৃদয়ে মমতা করার এই উগ্র অনুভূতির স্বাদ তাকে পেতে হয় বটে, কিন্তু কি করবেন তিনি? জীবনের সাধারণ সহজ অনুভূতিতে স্বাদ যে তার মেটে না, তৃপ্তি যে তিনি পান না। শেষ পর্যন্ত সীতা পিসিমার হাত এড়াবার জন্যই শঙ্কর পালিয়ে যায় কলকাতায়। একটা বড় সভায় শঙ্করের অবশ্য বক্তৃতা দেবার কথা ছিল, মার জন্য একটা বক্তৃতার সুযোগ সে নষ্ট করেছে। এবার যথাসময়ে কলকাতায় সে চলে আসতই, কিন্তু বক্তৃতার কয়েকটা দিন দেরি ছিল। সীতা পিসিমা যেভাবে তাকে মমতা করে আনন্দ সংগ্রহ করছিলেন, গ্রামের বঞ্চিত নরনারীকে তেমনি ভাবে মমতা করে সেও তেমন আনন্দই অনুভব করছিল। সীতা পিসিমার পিছনে না লাগলে আরো কয়েকটা দিন গ্রামে সে থাকতো। বক্তৃতা দেবার কায়দা সে আয়ত্ত করে ফেলেছে। সুরে সুর মিলিয়ে উঁচু নিচু গলায় সে চমৎকার বলতে পারে, অনেক হাততালিও পায়। কয়েকবার অভিজ্ঞতা হতে সে বুঝতে পেরেছে যে শ্রোতাদের বালক কল্পনা করে ভয় আর লজ্জা ত্যাগ করতে পারলেই দেখা যায় বলাটা অতি সহজ। শঙ্কর চলে যাওয়ার দুদিন পরেই হঠাৎ অনুপমের সঙ্গে সাধনা গ্রামে এসে হাজির হলেন। শঙ্করের মার মতো তারও নাকি দেশে আসবার জন্য মনটা কেমন করছিল। সকলে দেশে এসেছে শুনে তাই 2-1 দিনের জন্য বেড়াতে এসেছেন, কিন্তু সাধনার ভাব দেখে মনে হলো দেশের জন্য তার মন কেমন করেনি, কয়েকদিন বীরেশ্বরের কাছে এসে থাকবার জন্যই মন কেমন করেছিল। কলকাতার বাড়িতে শ্বশুরের কাছে থাকবার উপায় তার নেই। স্বর্গীয় স্বামীর নিষেধটা স্পষ্টভাবে অবহেলা করতে সাধনার তেজস্বিতা আর আত্মমর্যাদা জ্ঞানে বাধে। তবে দেশের কথা আলাদা, দেশের বাড়ির কথা স্বামী কিছু বলে যাননি। কিছুদিন আগে পুরনো কলহ বিবাদের কথা ভুলে নিজের বাড়িতে গিয়ে থাকবার জন্য বীরেশ্বরের নিমন্ত্রণটা রূঢ়ভাবে প্রত্যাখ্যান করবার সঙ্গেও দেশের এই বাড়িতে আসার কোনো সামঞ্জস্য নেই। অনুকে নিয়ে বড় ভাবনায় পড়েছি বাবা। অনুপমকে দেখলেই বোঝা যায় তার জন্য ভাবনায় পড়া তার মার পক্ষে কিছুই আশ্চর্য নয়। বীরেশ্বর বললেন, আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে মা। দিনরাত বসে বসে কি যেন ভাবে, আর নয়তো পথে ঘাটে ঘুরে ঘুরে বেড়ায়। নাওয়া খাওয়ার দিকে নজর নেই, রাতে ঘুমোয় কিনা সন্দেহ।
কিরকম চেহারা হয়েছে দেখেছেন তো? বীরেশ্বর নীরবে সায় দিলেন। চাপা আর্তনাদে সুরে সাধনা বললেন, পাগল টাগল হয়ে যাবে না তো? পাগল বলেই তো এরকম করছে। সাধনার সবটুকু আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। মানুষটা যেন একেবারে ভেঙে পড়েছেন। সকাতার অনুনয়ের সুরে তিনি বলতে লাগলেন, আপনি কিছু করুন বাবা ওর জন্য। আমি হার মেনেছি, আপনি ছাড়া কেউ ওকে সামলাতে পারবে না। এত অশান্তি আমার আর সহ্য হয় না বাবা। তরঙ্গের মতো আমিও শেষে গলায় দড়ি দিয়ে বসবো। অনুপম এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিল। যে ঘরটাতে শঙ্কর জন্মগ্রহণ করেছিল সেই ঘরেই। দোতলার এই বারান্দা থেকে অনেক দূর পর্যন্ত গ্রামের কাঁচা ঘর বাড়ি দেখা যায়। মাঝে মাঝে দুই একটা বড় ছোট দালান। ঘরবাড়িগুলোর অধিবাসীদের কারো মনে শান্তি আছে কিনা সন্দেহ। গ্রামের আবহাওয়াটা কিন্তু বড়ই শান্ত, শান্তিপূর্ণ। স্ত্রীহীনতা চারদিকে এমনভাবে পরিব্যাপ্ত হয়ে আছে যে অনভ্যস্ত রীতিমতো অস্বস্তি বোধ হয়। আজ আবার কোথা থেকে একটা পচা গন্ধ নাকে এসে লাগলো। বায়ু আজ হঠাৎ দিক পরিবর্তন করেছে। এতদিন বাতাস কেবল বদ্ধ ঘরের ভ্যাপসা বাতাসের মতো ছিল, এমন কটু পীড়াদায়ক গন্ধ বয়ে আনেনি। বীরেশ্বর ম্লান মুখে বসে বসে ভাবেন, অনুপমকে বুঝিয়ে শান্ত সুস্থ ও স্বাভাবিক মানুষ করবার ক্ষমতা কি তার আছে? এই পাগলামি অনুপমের কোনোদিন কমবার নয়, কেবল এখন বাড়াবাড়ি দেখা দিয়েছে। সেটুকু ধীরে ধীরে কমে যাবে যদি আবার বাড়াবাড়ি করবার নতুন কোনো কারণ না ঘটে। কি বলবেন তিনি অনুপমকে? নিজের জীবনের ইতিহাস বীরেশ্বরের টুকরো টাকরা মনে পড়তে থাকে। অন্যভাবে তিনিও জীবনে অনেক পাগলামি করেছেন। অসাধারণ অবস্থায় কখনো কখনো কোনো একটি বিশেষ বিষয়ে কেন্দ্রীভূত হয়ে পাগলামি তার এমনই বাড়াবাড়িতে পরিণত হয়েছে অনেকবার। অন্য সময় নানাভাবে নানা উপলক্ষে নানা বিষয়ে কম বেশি প্রকাশ পেয়েছে। তবে রামলাল, শ্যামলাল, সীতা, শঙ্কর, অনুপম এদের মতো এতখানি বিভ্রান্ত ও বিধ্বস্ত তিনি ছিলেন না। তার সময়ে পারিপার্শ্বিকতার জাঁতায় এমন ভীষণভাবে মানুষ নিষ্পেষিত হতো না, মানুষের জীবন এমনভাবে গুঁড়ো হয়ে যেত না। শঙ্কর ও অনুপমের ছেলে মেয়েরা না জানি কিরকম হবে। অনুপমের সঙ্গে কথা বলে বীরেশ্বর দেখলেন তাকে কিছু বোঝানো অসম্ভব। সে এমন ধীর স্থির ও অন্যমনস্ক যে কোনো কথাই একরকম তার কানে যায় না। তাছাড়া সে ভয়ঙ্কর নির্লজ্জও হয়ে পড়েছে। তরঙ্গ আমার সব দিক দিয়ে সর্বনাশ করে গেছে দাদামশাই। কথা বলবার সময় লজ্জায় অনুপম মাথা তুলতে পারে না, কিন্তু বীরেশ্বরের মনে হয় এমন নির্লজ্জ মানুষ জীবনে তিনি আর দেখেননি। তা হোক, ছেলে অনুপম ভালো পড়াশোনায়। সাধনা যেমন মনে করেছিলেন, আবার অনুপম যেমন কল্পনা করেছিল, সেরকম না হলেও পরীক্ষার ফলটা তার ভালোই হয়েছে দেখা গেল। তরঙ্গের জন্য কিছুদিন সে যে রকম হয়ে গিয়েছিল, সেই হিসেব ধরলে এ একটা রীতিমতো বাহাদুরি বলতে হবে বইকে। শঙ্করের মার গায়ে থাকা শখ মিটে যাওয়ার পর সকলে আবার শহরে ফিরে আসলে ছেলের পরীক্ষার ভালো ফল হওয়া উপলক্ষে সাধনা একদিন সকলকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। বীরেশ্বরকে এক ফাঁকে বললেন, আপনার কথাই ঠিক হলো বাবা, নিজে নিজেই আস্তে আস্তে বেশ সামলে উঠেছে। অনুপম সাধনার বিশেষ অনুরোধে বীরেশ্বরকে একটু ঘটা করেই প্রণাম করল। বীরেশ্বর মনে মনে কোনো আশীর্বাদ করলেন কিনা বোঝা গেল না, মুখে শুধু বললেন, ঠিক মতো প্রণাম করতে কোথায় শিখলি রে শালা? সীতা পিসিমা কিন্তু অনুপমের শরীর ভালো হয়েছে আর পাগলামি কমেছে দেখে যেন বড়ই ক্ষুণ্ণ হয়ে গেলেন। তার কেবলই মনে হতে লাগলো অনুপম যেন ফাঁকি দিয়েছে, তাকে ঠকিয়েছে। ভারী একটা অন্যায় কাজ করেছে অনুপম, একেবারে অমার্জনীয় অপরাধ। তরঙ্গ না অনুপমকে অত বড় একটা চিঠি লিখে রেখে গিয়েছিল, কয়েক মাসের মধ্যে এভাবে তরঙ্গকে অনুপম ভুলে যায় কোন সাহসে?
সংসারে কি ন্যায় অন্যায় উচিত অনুচিত বলে কিছু নেই? সীতা পিসিমার বিশেষ কষ্ট হয় এই জন্য যে তিনি যেরকম কল্পনা করে রেখেছিলেন সেরকম কিছুই ঘটল না। অনুপম গোপনে ক্রমাগত অশ্রুপাত করবে, সকালে দেখা যাবে বালিশটা তার ভিজে চপচপ করছে, প্রকাশ্যে থেকে থেকে অনুপমের চোখ ছলছল করবে, দিন দিন শুকাতে শুকাতে সে হয়ে যাবে কাঠ। চালচলন ভাবভঙ্গি দেখে প্রতিনিয়ত মনে হতে থাকবে আর সহ্য করতে না পেরে এই বুঝি সে গেরুয়া পরে হয়ে গেল সন্ন্যাসী। তার বদলে এ কি খাপছাড়া কাণ্ড কারখানা অনুপমের। কিছুদিন জ্বরে ভুগে মানুষ যেমন ভালো হয়ে ওঠে, সে যেন তেমন ভাবেই ধীরে ধীরে গা ঝাড়া দিয়ে উঠছে। বাড়ির লোকজন আসায় অনুপমের সত্যিই বেশ ভালো লাগছিল। সকলের সঙ্গে সস্মিত মুখে এসে কথাবার্তা বলে, পাড়ায় কয়েকটা বন্ধু শ্রেণীর ছেলের সঙ্গে হাসি তামাশা করে, তাদের সঙ্গে খেতে বসে এক পেট খায়। বিকেলের দিকে কারো অনুরোধের অপেক্ষা না রেখে নিজেই বাড়িতে ছোটখাটো একটা গানের আসর বসায়। মনে হয় বাড়িতে যেন উৎসবের আমেজ লেগেছে। সাধনার মুখে হাসি ফোটে। সীতা পিসিমার বুক ফেটে যেতে থাকে। কেন এমন হলো? কেন অনুপম তাকে পাশে বসিয়ে গায়ে মাথায় সস্নেহে হাত বুলাতে বুলাতে ধরার বেলায় বলবার সুযোগ দিল না যে তরঙ্গ অনেক করে তাকেই দেখতে বলে গিয়েছে, অনুপম যেন ভয়ানক মুষড়ে না যায়, হাপছাড়া কিছু না করে। হায়, তরঙ্গ যে নাটকীয় কাজের ভার তাকে দিয়ে গিয়েছে সেটা করবার সুযোগ বুঝি অনুপম আর তাকে দিল না। সন্ধ্যার সময় সীতা পিসিমার আর সহ্য হয় না। মানুষের পক্ষে প্রায় অব্যবহার্য অস্বাস্থ্যকর যে খুপচির মতো ঘরটির মধ্যে তরঙ্গ শখ করে বাস করত, অনুপমকে সেইখানে ডেকে নিয়ে গিয়ে বলেন, আর তো তোমায় না বলে থাকতে পারছি না অনু। কি পিসিমা? পাড়ায় কোথায় 7 বাজে, পরপর 3 বার তরঙ্গ যা লিখে রেখে গিয়েছিল, চিঠির যেটুকু আমি পুড়িয়ে ফেলেছিলাম, তাতে তুই কতবার জানতে চেয়েছিলি, বলিনি, বলতে পারিনি। আজ তোর মুখ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে অনু। অনুপম বিবর্ণ হয়ে যায়। আবছা অন্ধকারে তার মুখের ভাব পরিবর্তন যতটুকু চোখে পড়ে তাতেই সীতা পিসিমার বুক দূর দূর করে। অনুপম প্রশ্ন করবে এই প্রতীক্ষায় তিনি দাঁড়িয়ে থাকেন। অনুপম কিন্তু চুপ করে থাকে। তরঙ্গের চিঠির গোপন রহস্য জানবার জন্য কিছুমাত্র আগ্রহ প্রকাশ করে না। অগত্যা সীতা পিসিমা নিজেই বলেন, তরঙ্গ শঙ্করকে ভালোবাসত। অনুপম তবু চুপ করে থাকে। শঙ্করের জন্যই তো তাদের বাড়ি ছেড়ে হঠাৎ ও বাড়িতে চলে গেল। তরঙ্গের হৃদয়ের গোপন রহস্য ব্যক্ত করলেন। কথাটা যে সত্য তার প্রমাণও দিলেন। অনুপম একটা অস্ফুট আর্তনাদ পর্যন্ত করে উঠল না দেখে সীতা পিসিমার চোখে জল এসে পড়ল। হঠাৎ অনুপমকে ঠেলে দিয়ে তরঙ্গের সেই চোরাকুঠি থেকে তাড়াতাড়ি নেমে আসতে গিয়ে পায়ে পা জড়িয়ে তিনি গেলেন পড়ে। গড়াতে গড়াতে অর্ধেকটা সিঁড়ির বাঁকে মুখে রেলিংয়ে তিনি আটকে থাকলেন। সীতা পিসিমা আর্তনাদ করতে লাগলেন এবং প্রতিবেশী আর একটা বাড়িতে শাঁখ বাজল। পাড়ায় 3-4টে বাড়িতে আজও শাঁখ বাজিয়ে সন্ধ্যার বন্দনা হয়।